মুখে পানির ছিটা পেয়ে লাফ দিয়ে উঠলাম। বাসায় অনেক লোক, আমার মাথাটা ব্যথা করছে। মাথায় হাত দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালাম। বাসায় আসার পরে শুনতে পেলাম মহিলারা বলা বলি করছে, মাইয়াটা কত ভালো আছিল, এই অকালে প্রাণ হারাইল, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আল্লাহ যে কখন কারে কি করব তা কেউ কইতে পারে না। এটা শুনে কেন জানি স্থির থাকতে পারলাম না। বুকের ভেতর মুছো দিয়ে উঠলো। নিজেকে সামলাতে না পেরে ঢলে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি আমার ঘরে, আর বাহিরের দিকে অনেক মানুষের কথার আওয়াজ, কান্নার শব্দ পাচ্ছি। কিন্তু আমি এখনো জানি না ঠিক কি হয়েছে। ঘর থেকে বের হতেই আমার বন্ধু শাওন, শিহাব, লাবিব, রবি ওরা সবাই আমাকে জড়িয়ে ধরলো। সবাই কান্না করছে। আমি ওদের ছাড়িয়ে উঠে নিয়ে গেলাম। সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ রাখা হয়েছে খাটিয়ার উপর। আমি মুখ খুলতে গেলাম, কিন্তু হাত কাঁপছে, কারণ শক্তিও পাচ্ছি না। ভেতর থেকে কিছু একটা বলছে, এটা খুলিস না, এমন কিছু দেখবি যেটা সহ্য করতে পারবি না। তারপরেও মুখটা খুললাম। মুখ খুলে দেখি নীরা। নীরা এখানে কেন? ওকে এখানে শুয়ে রেখেছে কে? কি সুন্দর ঘুমোচ্ছে। আস্তে করে ডাকলাম, নীরা, এই নীরা, এই অবেলায় পরে পরে ঘুমাচ্ছিস কেন? উঠ। আরে উঠ না, কতদিন পরে আমি আসলাম আর তুই ঘুমাচ্ছিস। এই তুই কি আমার উপর রাগ করছিস? এই বোন উঠ। কিন্তু নীরা উঠছে না। জোরে চিৎকার করে ডাকলাম। আশেপাশে অনেকেই দেখছে, সবার চোখে পানি। শিহাব এসে পাশে বসলো। ও আর কোনো দিন উঠবে না। মিহির, কে, কেন, কি বলছিস তুই এসব? মিহির, তুই বুঝতে পারছিস না, নীরা মারা গেছে। কাল রাতে কারেন্টের শর্ট লাগে ওর। আন্টি আমাদের ফোন করে বলে, আঙ্কেল তখন বাসায় ছিল না। আমরা এসে ওকে হসপিটাল নিয়ে যাই, কিন্তু বাঁচাতে পারি না। আজ ভোরে ও পৃথিবীর মায়া কাটিয়ে উপারে চলে যায়। শিহাব খুব কাঁদছে। আমার কাঁধের উপর একটা হাত রেখে বাকি হাত ওর চোখের উপর। ওর কথাগুলো আমি ঠিকভাবে বুঝতে পারলাম না। আশেপাশের কারো কথাই আমার কানে যাচ্ছে না। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমার কানে কেবল নীরার কথাগুলো লুটুপুটু খাচ্ছে। আইসক্রিম না দিলে আজই মাকে বলে দেব তুই সিগারেট খাস। বিছানা তো ঠিক করে দিতেই পারি, কিন্তু তার জন্য আমাকে টাকা দিতে হবে। আমি বললাম, কেন কেন, তোকে টাকা দিব কেন? নীরা বলল, নিশু আপুর সাথে যে রিস্কায় কে যেন ঘোরাঘুরি করে ভাইয়া, চিনিস তুই? আমি বললাম, তুই আর ভালো হলি না, বদ কোথাকার। আচ্ছা ভালো করে ঠিক কর, তারপরে আমার মাথার চুলগুলো টেনে দিবি, তাহলে 500 টাকা দিব। নীরা বলল, তুই না পচার মধ্যে অনেক ভালো, আর তুই পচার মধ্যে টপ। এই ভাইয়া জানিস, আজ না নিশু আপুর সাথে একটা ছেলেকে হাত ধরে হাঁটতে দেখেছি। কি সত্যি? আমি কি তোকে মিথ্যা বলেছি? না না, তুই কি চিনিস ছেলেটাকে? আলবাত চিনি। বল কে সে? আগে টাকা দে। সবসময় টাকা টাকা করবি না, আমি এত টাকা দিতে পারবো না। ঠিক আছে, না দিলে নাই, আমি যাচ্ছি, স্কুল লেট হচ্ছে। আরে আগে বলে তো যা, আমি ফ্রিতে খাটি না, টাকা দিলে কাজ হয়ে যাবে। আচ্ছা নে, এবার বল কে সে? ওমা, তুই জানিস না, ওটা তো তুই ছিলি। হোয়াইট শার্ট পরা ছেলেটাকে তো মিহিরের মতোই লাগেছিল। তাহলে ওটা তুই না? তবে রে দুষ্ট, আজ দাঁড়া তুই। ততক্ষণে দৌড়ে চলে গেছে। আমার বোনটা আমাকে বড্ড ভালোবাসতো। আমার কাছ থেকে নেওয়া টাকা জমিয়ে আমার জন্মদিনে কেক আর উপহার হিসেবে একটা ঘড়ি দিয়েছে। আমি বললাম, কিরে বুঝি এত কিছু করলি, টাকা পেলি কোথায়? নীরা বলল, কেন, তুই তো দিস। হতে পারে আমি ব্ল্যাকমেল করে টাকা নেই, কিন্তু আমি এতটাও খারাপ না। পিচ্ছিটা তো আসলে বড় হয়ে গেছে, এবার বুড়ো দেখে এক লোকের সাথে বিয়ে দিয়ে দিতে হবে। নীরা বলল, তুই না খুব খুব খারাপ, আমার সাথে আর কথা বলবি না, যা বাঘ এখান থেকে। এসব ভাবছি, হঠাৎ আমাকে কে যেন জোরে ধাক্কা দিল। শাওন আমাকে ধাক্কাচ্ছে। মিহির, এই মিহির, দেখ নীরা মারা গেছে, তুই কাঁদছিস না কেন? তোর আদরের বোন তোকে ছেড়ে চলে গেছে, আর তোর চোখে এক ফোঁটাও পানি নেই। একটু কাঁদলে হালকা লাগবে, অন্তত কিছু বল। মিহির, কথা বল। আমার মাথায় এসব কিছু ধরছে না, চোখের সামনে সব অন্ধকার মনে হচ্ছে। আরেকবার চোখ বন্ধ করলাম। চোখ খোলার পরে দেখলাম নিশু পাশে বসে আছে। আমি দৌড়ে উঠোনে চলে গেলাম। নীরার খাটিয়া নিয়ে সবাই কবরস্থানের দিকে যাচ্ছে। বন্ধুরা আমাকে দেখে দৌড়ে আসলো, ওদের সাথে নিয়ে গেল। নীরাকে কবরে রাখার সময় মনে হচ্ছিল আমার জীবনের অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি। এই মুখটা আমি আর কোনো দিন দেখতে পাবো না। ভাইয়া বলে কেউ আমাকে ডাকবে না, অযথা কেউ জ্বালাবে না, ঘুম থেকে ডেকে তুলবে না কেউ আমাকে।
আমি আর ভাবতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমার কলিজাটাকে কুচি কুচি করে কেটে ফেলছে। নীরার মৃত্যুর শোক সামলাতে পারেনি। এদিকে মাও মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, ঠিকমতো খায় না। মাঝরাতে উঠে কার সাথে যেন কথা বলে, হাসে, কান্না করে। আবার কখনো কখনো নীরার কবরের কাছে চলে যায় গভীর রাতে। মাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, কিন্তু তার জন্য শহরে যেতে হবে। বাবার সাথে আমি এখনো কথা বলি না। আমার কেন যেন মনে হয় তার কারণে নীরার মৃত্যু হয়েছে। কিন্তু নীরার মৃত্যুর পরে তার অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো মায়ের সাথে দুর্ব্যবহার করে না। মাঝে মাঝে দেখি চোখের জল মুছছেন। ইদানিং মায়েরও যত্ন করা শুরু করেছেন। মাকে খাইয়েও দেন মাঝে মাঝে। সব নাটক। কদিন পরে আবার ওনার আসল রূপ দেখা যাবে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। গত 1 মাস এত কিছু সহ্য করতে হয়েছে। মাঝে মাঝে ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু তাহলে আমার মায়ের কি হবে? আর তাছাড়া আমার এত সব সমস্যার মধ্যে একটা মানুষ সব সময় আমার সঙ্গ দিয়েছে, সে হলো নিশু। আমাকে টাকা দিয়েও সাহায্য করেছে। সেদিন নীরা দাপন দেওয়ার পরে আর বাসায় ফিরিনি। প্রতিদিন 2 বার করে মাকে গিয়ে দেখে আসি। নিশু ওর এক কাজিনের বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমি যদি মরে যাই তবে এই মেয়েটার সাথে মস্ত বড় অন্যায় হয়ে যাবে। যে খারাপ সময় পাশে থাকে আর ভালোবাসার অবমূল্যায়ন কোনোদিনও করতে হয় না, আমিও পারবো না এই মেয়েটাকে কষ্ট দিতে। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম এসব। তখন ওই নিশু কল দিয়ে জানায় ঢাকায় আমার জন্য একটা জব ঠিক করেছে ওর কোনো এক বন্ধুর মাধ্যমে। আমাকে কালই যেতে হবে। আমি রাজি হচ্ছিলাম না। মাকে এই অবস্থায় রেখে কি করে যেতে পারি, তাও ওই অমানুষটার কাছে একা রেখে। কিন্তু নিশু বুঝালো যে মায়ের জন্যই তোমাকে যেতে হবে, মায়ের চিকিৎসা করাতেই হবে। পরদিন ঢাকায় চলে গেলাম। নিশু এবং আমার বন্ধুদের মাধ্যমে মায়ের খোঁজ খবর রাখলাম। বাবা আগের মতো নেই, সে মায়ের যত্ন নেয়। মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কারোর সাথেই কথা বলে না। নীরা ছাড়া কাউকেই চিনে না। 2 মাস জব করার পর বাড়িতে গেলাম। মাকে আমার কাছে নিয়ে আসবো, তারপর ভালো ডক্টর দেখাবো। বাসার সামনে এসে দেখলাম দরজায় তালা ঝুলানো। আর কারো কাছে জানতে পারলাম না তারা কোথায় আছে। বাকিটা পরবর্তী পার্টে জানতে পারবেন।